আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সৃজনশীলটা আছে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে, মতিন সাহেবের ইদানিং চলাফেরা করতে সমস্যা হচ্ছে, চলাফেরা করতে সমস্যা এবং কথা বলার সময়ও তার মুখাবয়বে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। তার মানে কথা বলার সময় মুখটা একটু বাঁকা হয়ে যাচ্ছে এবং চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। এই যে সিমটমগুলা এগুলো আমরা কখন দেখতে পাই? মৃগী রোগের ক্ষেত্রে বা পার্কিনসন, যদি মানে বইয়ের ভাষায় বলতে যাই পার্কিনসন, অথবা আমরা স্বাভাবিকভাবে মৃগী রোগ যেটাকে বলি, সেক্ষেত্রে তোমার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। ওই যে বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখবা, ওরা দেখবা কথা বলতে গেলে এরকম কেঁপে কেঁপে বলে, তারপরে হাত পা লাঠি যখন ভর দিয়ে চলতে যায় তখন হচ্ছে লাঠিটা এইভাবে কাঁপতে থাকে, তাই না? এরকম কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করছি। তাহলে মতিন সাহেবের রোগটা কি? আমাদের মৃগী বা পার্কিনসন। এরপরে আরেকজনের কথা বলছে অন্যদিকে আরিফ সাহেবের ছোট ছেলে পড়াশোনায় অমনোযোগী। একদিন ছেলের সাথে বাক বিতণ্ডায় এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তার ঘাড় শক্ত হয়ে যায় এবং মাংসপেশি শিথিল হয়ে যায়। এই যে ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং মাংসপেশি শিথিল হয়ে পড়া, এই যে রোগটা, এটা কখন ঘটলো? সে হচ্ছে যখন অনেক বেশি প্রেশার নিচ্ছিল, বা ছেলের সাথে বাকবিতণ্ডা বলতে হচ্ছে তুই কেন পড়াশোনা করিস না, তোর রেজাল্ট এত খারাপ কেন, অমনোযোগী কেন তুই, এরকম মানে চিল্লাচিল্লি করতেছিল। এমন সময় ওই যে আমরা কিন্তু অনেক সময় টিভিতে সিনেমাতেও কিন্তু এরকম দেখি যে খুব বেশি হাইপার হয়ে গেলে তখন কি হয়, বুকে ব্যথা অনুভব হয়, এটা হচ্ছে স্ট্রোক। সেক্ষেত্রে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এই দুইটা কিন্তু জিনিসটা একই। কি হয়, তোমার রক্তক্ষরণ হয়। হার্টে যদি তোমার রক্তনালী থেকে রক্তক্ষরিত হয় বা রক্তনালী যদি ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখি হার্ট অ্যাটাক। আর ব্রেইনে যদি রক্তক্ষরণ হয় তখন ওইটাকে আমরা বলি ব্রেন স্ট্রোক। তাহলে এই যে ঘাড় শক্ত হয়ে যাওয়া, তার মানে তোমার ঘাড়ের এই জায়গাটা মানে নাড়াইতে পারে না, অনেক বেশি শক্ত হয়ে যায়, আর মাংসপেশি শিথিল হয়ে যাওয়া, এই জায়গাটা আমরা বুঝতে পারতেছি যে স্ট্রোক বুঝাইছে, স্ট্রোক। তাহলে উদ্দীপকের দুইটা রোগ আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো ক নাম্বার প্রশ্নটা কি বলছে, প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে? প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে কোনো একটা কাজ যেটা খুব ফাস্ট সম্পন্ন হবে। ধরো তোমাকে আমি বললাম যে এই চামচটা উঠায় এখানে রাখতে, তুমি চামচটা ধরতে গিয়ে দেখলা খুবই গরম, কারণ এটা গরম চায়ের ভিতর মন করে ডুবানো ছিল। এখন চামচটা যেহেতু ধাতব পদার্থ, তাপ পরিবহন করবে, সেক্ষেত্রে তুমি চামচটা ধরতে গেলে তোমার হাতে গরম লাগলো, তুমি সাথে সাথে ছেড়ে দিলা। এরপরে ধরো তুমি সেলাই কাজ করতেছো, সুই যখন কাঁথায় গাঁথতেছো আবার উঠাচ্ছ, হঠাৎ করে তোমার আঙুলের সূচটা বিঁধে গেল, তুমি তৎক্ষণাৎ হাতটা সরায় ফেলাবা। এই যে কাজগুলা, যেগুলা আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, নিয়ন্ত্রিত হয় সুষুম্নাকাণ্ড দ্বারা। সুষুম্নাকাণ্ড কি? আমাদের মস্তিষ্কের পেছনে এই জায়গা থেকে শুরু করে মেরুদণ্ডের ভিতর দিয়ে নেমে যায় একটা স্নায়ু। মেরুদণ্ডের যে ছোট ছোট হাড়গুলো আছে ওইখানে ফোরামেন থাকে, এই ফোরামেনগুলোর ভিতর দিয়ে এভাবে লম্বা করে নেমে যাচ্ছে, এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে এই কাজগুলা। তার মানে এই যে তাৎক্ষণাৎ কোনো কাজের যে আকস্মিক প্রতিক্রিয়াটা আমরা তৈরি করতেছি, এটাই হচ্ছে আমাদের এই প্রতিবর্তী ক্রিয়া। তাহলে সেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা, যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাদেরকে আমরা বলবো প্রতিবর্তী ক্রিয়া। এই যে উদাহরণগুলো বললাম, এগুলো শুনলে কিন্তু বুঝতে পারবা এই কাজগুলো অধিক মানে অনেক খুব তাড়াতাড়ি হয়ে যায়, ফাস্ট সম্পন্ন হয়। এরপরে কি বলছে, থাইরয়েড গ্রন্থিকে নালীবিহীন গ্রন্থি বলা হয় কেন? থাইরয়েড গ্রন্থি আমাদের গলার এই জায়গাটায় থাকে, থাইরয়েডের এখান থেকে একটা হরমোন নিঃসৃত হয়, একটা না মেনলি দুইটা হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়, থাইরক্সিন, এবং আরেকটা হরমোন আছে যেটার নাম হচ্ছে ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন। এই যে দুইটা হরমোন যারা নিঃসরণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এই যে থাইরয়েড গ্রন্থিটাকে কি বলবো? অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা। থাইরয়েড গ্রন্থিটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থিগুলা মেইনলি তোমার নালীবিহীন হয়। কি জন্য? আমরা হরমোনের সংজ্ঞা যখন বলতে যাই এরকম দাঁড়ায় সংজ্ঞাটা, নালীবিহীন গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস যা উৎপত্তি স্থল থেকে রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী স্থানের কার্য সম্পাদন করে। সংজ্ঞাটা ঠিক করে দেখো, ওর নালী নাই, হরমোনটা যেখান থেকে নিঃসৃত হচ্ছে ওই জায়গায় কোনো নালী নেই, তাহলে ও কীভাবে প্রবাহিত হবে? ও অবশ্যই রক্তের সাথে মিশে যাবে। রক্ত আমাদের পুরো বডিতে ফ্লো করে, ওই হরমোনটাও রক্তের সাথে মিশে গিয়ে পুরো বডিতে ফ্লো করবে, রক্ত বা লসিকার সাথে মিশে গিয়ে দূরবর্তী স্থানের কার্য কিন্তু বলছি, যেখান থেকে নিঃসৃত হচ্ছে এই যে থাইরয়েড, এইখানের কাজ কিন্তু সম্পন্ন করবে না, রক্তের সাথে ফ্লো করে আমার বিপাকে কাজ করবে। এই যে থাইরক্সিন হরমোনটা এটা বিপাকে কাজ করে, বিপাকে সহায়তা করে, বিপাক। এবং এই যে ক্যালসিটোনিন এইটাও আমার ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে। তাহলে দেখো
উৎপন্ন হচ্ছে তোমার এই যে থাইরয়েড বা গ্রীবা অঞ্চল থেকে, কিন্তু তোমার কাজ করতেছে দূরে যায়। তাহলে এই যে গ্রন্থিটা অন্তঃক্ষরা গ্রন্থি, যেটাই হরমোনগুলো নিঃসরণ করতেছে, আর অন্তঃক্ষরা গ্রন্থি তোমার হচ্ছে নালীবিহীন হয়, পরিবহনের জন্য নির্দিষ্ট কোনো নালী থাকে না হরমোন পরিবহনের জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম থাইরয়েড গ্রন্থিকে এই জন্য আমরা নালীবিহীন বলবো। এরপরে মতিন সাহেবের রোগটির কারণ বর্ণনা করতে বলছে। মতিন সাহেব ছিল আমাদের প্রথম ব্যক্তি, তাই না? হ্যাঁ, প্রথম ব্যক্তি যিনি, ওনার যে রোগটা আমরা কি বুঝতে পারছিলাম, মৃগী রোগ বা পার্কিনসন, তাই না? চলো এখন আমরা দেখি পার্কিনসন রোগ হইলে প্রথমে তুমি যে বুঝতে পারছো এই রোগটা পার্কিনসন, এটা কিন্তু সবার আগে বলে নিতে হবে, বুঝছো? যদি উদ্দীপকে এরকম কোনো সিমটম দেওয়া থাকে যেটা দেখে তোমাকে বুঝতে পারতে হবে এরকম, সেক্ষেত্রে তুমি বুঝতে পারার পরপরেই ওই নামটা আগে বলে দিবা, সবার আগে গ নাম্বার লিখেই বলে দিবা যে হ্যাঁ উদ্দীপকের রোগটা হচ্ছে পার্কিনসন বা মৃগী রোগ, এতটুকু আমরা বুঝতে পারছি। এখানে বুঝতে পারলেই হচ্ছে 1 নাম্বার শিওর। এরপরে বর্ণনায় হচ্ছে বাকি কারণগুলা লিখবা, ওই কারণগুলায় আমাদের আরো পয়েন্ট। তাহলে এই যে কারণটা হচ্ছে মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে থাকা স্নায়ু কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া। এখন পার্কিনসন হইলে তোমার ঐচ্ছিক পেশিগুলা অনবরত কাঁপতে থাকে, সেক্ষেত্রে তোমার মনে হইতে পারে যে ঐচ্ছিক পেশি বা আমার হাতে কি কোনো সমস্যা হইলো, না, সমস্যাটা হচ্ছে স্নায়ু কোষে। আমরা জানি আমাদের স্নায়ু কোষ আমাদের দেহের প্রতিটা অংশের ভিতর বা অঙ্গের ভিতর সমন্বয় সাধন করে বা মানে এক জায়গার কাজ নিয়ন্ত্রণ করতেছে, কোনো একটা জায়গার কাজ। তাহলে এটা কিভাবে কাজটা নিয়ন্ত্রণ করে? পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে স্নায়ু কোষের মধ্য দিয়ে উদ্দীপনা পরিবাহিত হয়, আর উদ্দীপনার কারণেই আমাদের পেশিগুলো সংকুচিত প্রসারিত হচ্ছে। তাহলে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে থাকা যে স্নায়ু কোষগুলো, ওগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের পার্কিনসন রোগ হয়। এই রোগটা মেনলি আমরা বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখতে পাই। এসব কোষ থেকে ডোপামিন নামক হরমোন নিঃসৃত হয়। এই ডোপামিন হরমোনটা কি করে? আমাদের ঐচ্ছিক পেশির চলাচল বা সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ করে, মানে পেশির চলন নিয়ন্ত্রণ করে, এটা আমরা বলতে পারি। ডোপামিনের কাজ কি? পেশির চলন নিয়ন্ত্রণ করা, পেশির চলন নিয়ন্ত্রণ। এছাড়াও এই যে ডোপামিন, এটাকে কিন্তু আমরা হ্যাপি হরমোনও বলতে পারি। মাঝে মাঝে দেখবা তোমার কোনো প্রিয় খাবার বা তোমার কোনো প্রিয় মানুষকে যদি তুমি দেখো, সেক্ষেত্রে তোমার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে, তাই না? এই যে ভালো লাগাটা আসতেছে হচ্ছে আমাদের ডোপামিন হরমোন থেকে, মানে তুমি প্রিয় মানুষটাকে দেখলেই তোমার মস্তিষ্ক থেকে হচ্ছে ডোপামিন হরমোন রিলিজ হবে, যার জন্য তোমার আলাদা একটা প্রফুল্ল ভাব কাজ করবে। তাহলে এই ডোপামিনটা কি কাজ করতেছে? এই যে পেশি নিয়ন্ত্রণেও কাজ করতেছে। এখন ডোপামিন ক্ষরণ যদি কমে যায় তখন বুঝো কি হবে? পেশি সংকোচন প্রসারণ বা পেশি চলন হইতে পারবে না। তাহলে এই যে ডোপামিনটা, এটা কমে গেলে শরীরের স্বাভাবিক চলাচল নিয়ন্ত্রণ ব্যাহত হয়, হাত পা কাঁপতে থাকে, চলাফেরা ধীর হয়ে যায়, পেশি শক্ত হয়ে যায়। পেশি যদি শক্ত হয়ে যায়, পেশি সংকুচিত প্রসারিত হইতে পারবে না। তখন পেশি যদি সংকুচিত প্রসারিত না হয়, সেক্ষেত্রে আমাদের দেহ সঞ্চালনটা কিন্তু কখনোই সম্ভব না। তোমরা নবম অধ্যায়ের যে কনসেপ্টটা ওখানে পড়ছিলা, যে পেশির সমন্বয়, পেশি আর অস্থির সমন্বয়ে কিন্তু আমাদের চলন সম্পন্ন হয়। পেশি যদি থেমে যায়, তাহলে অস্থি একা কখনোই তোমার দেহকে সঞ্চালিত করতে পারবে না, তোমার চলন কখনোই সম্ভব হবে না। তাহলে পেশি শক্ত হয়ে যাওয়া, কথা বলার সময় মুখের বাচনভঙ্গি না আসা, অর্থাৎ মুখ অনড় হয়ে যাওয়া। কথা বলার জন্য দেখো আমাদের এই যে ম্যান্ডিবলটা, এটা উঠানামা করা লাগবে, উপরের চোয়াল নিচের চোয়ালটা উঠানামা করবে, তাহলেই তো আমরা কথাটা বলতে পারবো। কিন্তু এই জায়গায় যদি তোমার এটা স্টপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কথা বলতে পারতেছি না। মুখ অনড় হয়ে যায়, মাংসপেশিতে টান পড়ে বা ব্যথা হয়, নড়াচড়ায় কষ্ট হওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের উপসর্গ আমরা দেখতে পাই। তাহলে এই যে ওর কারণ হিসেবে আমরা কি বলতে পারতেছি? স্নায়ু কোষের সমস্যা হওয়া বা মস্তিষ্কের যেখান থেকে হরমোনটা রিলিজ হচ্ছে ওই জায়গায় তোমার সমস্যা হওয়া। তাহলে এই কারণ হিসেবে আমরা স্নায়ু কোষ নষ্ট হয়ে যাওয়া, ডোপামিন রিলিজ কমে যাওয়া, এই কথাগুলো বলতে পারতেছি। এখন এই জায়গায় আরেকটা জিনিস আছে যেটা আমরা অধিকাংশ সময় মানে ভুল বলে থাকে মানুষজন, এরকম যে আগুন আর পানি দেখলে নাকি পার্কিনসন রোগটা বেড়ে যায়, এরকম একটা ধারণা আছে। আসলে এই ধারণাটা একদমই ঠিক না। আগুন আর পানির সাথে পার্কিনসনের কোনো সম্পর্ক নাই, এটা কোনো কারণ না, মানে পার্কিনসন রোগ হওয়ার জন্য এটা কোনো কারণ না, কারণ হচ্ছে আমাদের স্নায়ু কোষের সমস্যা। তাহলে এই জিনিসটা তাহলে কি জন্য উঠলো, মানে ধারণাটা আসলো কিভাবে? দেখো এই যে রোগীরা, তারা কি হয়, সঠিকভাবে স্ট্রেট লাইন টানতে পারে না বা সোজাভাবে হাঁটতে পারে না। তাহলে ধরো তুমি পানির পাশে গেলা, তখন তোমার পার্কিনসন শুরু হয়ে গেল, মানে শরীর কাঁপতে শুরু করলো। তুমি সাঁতার পারা সত্ত্বেও যদি পানিতে পড়ে যাও কাঁপতে কাঁপতে, সেক্ষেত্রে
তোমার আর উঠতে পারতেছো না, তাহলে তোমার জীবন নাশের সম্ভাবনা থাকে। এছাড়া তুমি আগুনের পাশে গেলা ধরো, তখন তোমার শরীর কাঁপতে শুরু করলো, সেক্ষেত্রে তুমি আগুনের ভিতর চলে গেলে সরে আসতে পারতেছো না। এই জন্য হচ্ছে ধারণাটা যে আগুন আর পানি থেকে এই রোগীদেরকে দূরে রাখতে হয়। আগুন আর পানি কিন্তু এই রোগের কারণ না, এই রোগ থেকে দূরে রাখার এটাই কারণ যে ওরা ওখানে যাওয়ার পর একা একা সরে আসতে পারবে না, কারণ ওদের বডি তখন কাঁপতে শুরু করবে। এই জন্য ওই আগুন আর পানির কনসেপ্টটা। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, বংশগত কারণে অথবা বয়স বৃদ্ধির সাথে সাথে আমরা এই পার্কিনসন রোগটা হইতে দেখি। এরপরে আসো আমাদের ঘ নাম্বার প্রশ্নটা, তাকাও তো কি বলছে। আরিফ সাহেবের সুস্থতায় করণীয়। আরিফ সাহেবের কি হয়েছিল? উনার স্ট্রোক হয়েছিল। এখন উনার সুস্থতায় আমরা কি কি করণীয় ব্যবস্থা নিতে পারি, চলো পড়ি। উদ্দীপকে বর্ণিত লক্ষণগুলো থেকে আরিফ সাহেবের স্ট্রোক হয়েছে এটা আমরা বুঝতে পারলাম। এই যে কোনো রোগ যখন বলে দিবে তখন কিন্তু তুমি রোগটা যে ধরতে পারলে এটা কিন্তু সবার আগে লিখে নিও, আমি কিন্তু বারবার এই কথাটা বলতেছি। এই যে স্ট্রোক হয়েছে এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের করণীয়গুলো লেখা লাগবে। এখন স্ট্রোক কি? মস্তিষ্কে রক্তক্ষরণ। ধরো এই যে একটা রক্তনালীর ভিতর রক্তকণিকাগুলো শান্তিতে ফ্লো হচ্ছে, কিন্তু ধরো রক্তনালীটা ব্লক হয়ে গেল, এই জায়গাটায় চর্বি জমা হইলো, দেখো নালীটা খুব সরু হয়ে গেছে না, এই সরু নালীর ভিতর দিয়ে কি রক্তকণিকাগুলো আগে ফ্লোতে যাইতে পারবে? কখনোই না। এখানে এসে ওদের ফ্লোটা থেমে যাবে, ওরা এই যে পাতলা জায়গা দিয়ে মানে গেদাগেদি করে যাওয়ার চেষ্টা করবে, তাহলে একটা একটা কণিকা করে এখানে যাইতে পারতেছে, বাকি কণিকাগুলো এখানে এসে জমা হয়ে যাবে, যার জন্য এই রক্তনালীর প্রাচীর একটা চাপ অনুভূত হবে, রক্তনালীটা ফেটে যাইতে পারে, বিদীর্ণ হয়ে যাইতে পারে। তখন যদি রক্তক্ষরণটা মস্তিষ্কের ভেতরে হয়ে যায় তখন আমরা স্ট্রোক হইতে দেখবো। আর যদি হার্টে সেম জিনিসটাই ঘটে তখন হার্টে বলবো অ্যাটাক হয়েছে। অনেক সময় আমি এরকম বলতে শুনি যে হার্ট স্ট্রোক করছে, হার্টে কিন্তু কখনো স্ট্রোক করে না, হার্টে করে অ্যাটাক, ব্রেইনে করে স্ট্রোক। মস্তিষ্কে রক্ত সরবরাহ প্রচণ্ড ব্যাঘাত ঘটলে, এখন এই যে রক্তক্ষরণটা তো হচ্ছে, আবার রক্তগুলো যাইতে পারতেছে না, সামনের সেলগুলোতে রক্ত যাইতে পারতেছে না, যার জন্য রক্ত না গেলে তো আমরা জানি যে কোষ মরে যাইতে থাকে, তাই না? তাহলে ওই যে রক্ত প্রবাহে যখন ব্যাঘাত ঘটতেছে এটাই হচ্ছে আমাদের স্ট্রোক। এর সিমটম হিসেবে আমরা কি দেখতে পাই? প্রচণ্ড মাথা ব্যথা হইতে পারে, বমি হইতে পারে, ঘাড় শক্ত হয়ে যাওয়া, এইটাই তো আমাদের উদ্দীপকে বলে দেওয়া ছিল, তাই না? ঘাড় শক্ত হয়ে যাওয়া, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, মাংসপেশি শিথিল হয়ে যাওয়া, আবার কোনো মারাত্মক উপসর্গ ছাড়াই মুখ বেঁকে যাওয়া ইত্যাদি হচ্ছে স্ট্রোকের লক্ষণ। এই লক্ষণগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। সবসময় কিন্তু এই লক্ষণগুলো তোমার বমি হইতে থাকলে কিন্তু আমরা আবার স্ট্রোক বুঝবো না, সেক্ষেত্রে কিছু সিমটম অনেক রোগের সাথেই মিলে, আমাদেরকে সবগুলো সিমটম দেখে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে তোমার যদি মাথা ব্যথা করতেছে এবং বমি বমি ভাব আসতেছে তাহলেই কিন্তু যে স্ট্রোক হবে এরকম না, এটা অন্য কোনো রোগের সিমটমও হইতে পারে। তাহলে এই লক্ষণগুলো আমরা মনে রাখবো, তারপরে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব। উদ্দীপকে আরিফ সাহেব ছেলের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেল, ঘাড় শক্ত হয়ে গেল, এখন ওনার করণীয় কি? করণীয়টা চলো আমরা দেখি। দ্রুত সুস্থতার জন্য তাকে আমাদের হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করতে হবে। ঠিক আছে, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা এটা করব। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে হবে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে। এখন রক্তচাপ বলতে আমরা নর্মাল যে রক্তের মানে সিস্টোল ডায়াস্টোলিক যে চাপটা ওটা যতটুকু হওয়া উচিত, 120 হচ্ছে তোমার সিস্টোলিক চাপ হইতে হবে, আর 80 এটা হচ্ছে আমাদের ডায়াস্টোলিক চাপ। এরকম চাপের কাছাকাছি মানে থাকতে হবে। এর চেয়ে অনেক বেড়ে গেলে আমরা উচ্চ রক্তচাপ বলবো, কমে গেলে নিম্ন রক্তচাপ। তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিক্স যে রোগটা, এই রোগটা একবার হইলে আর কখনো সুস্থ হওয়া যায় না। তুমি এটার পয়েন্টটা কমায় রাখতে পারো বা নিয়ন্ত্রণের ভিতর রাখতে পারো, কিন্তু ডায়াবেটিক্স একবার হইলে ওইটা হচ্ছে অনিরাময়যোগ্য। এখন ডায়াবেটিক্স যাদের থাকে ওদের আবার নর্মাল যেই মানে যে কোনো রোগ যদি বাসা একবার বাঁধে দেহে ওটা আবার সারাইতে অনেক সময় লাগে, মানে সহজে সারতে চায় না। তাহলে ডায়াবেটিক্সের পয়েন্টটা অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং কোলেস্টেরল কিন্তু তোমার ক্ষতিকরও আছে উপকারীও আছে, তাহলে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেওয়া যাবে না। এরপরে নিয়মিত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা চালু করতে হবে। ফিজিওথেরাপি যে চিকিৎসাটা এটা হচ্ছে মেইনলি তোমার ঔষধপথ্য দিয়ে করে না, এটা তোমার ধরো এই জায়গার জয়েন্টটাতে ব্যথা, সেক্ষেত্রে ওরা কি করবে, তোমার এইখানের মুভমেন্টটাকে সচল রাখার জন্য হাড়গুলা এবং ভিতরে যে স্নায়ুগুলো আছে এগুলো নিয়ে কাজ করবে। এখানে ধরো তোমার আকিউ পাঞ্চার দিল, আকিউ থেরাপি, অথবা বারবার মুভমেন্ট করানোর মাধ্যমে এই জায়গাটা ফ্লেক্সিবল করা, এই কাজটা করতেছে, মানে তোমার হচ্ছে ব্যায়াম করানোর মাধ্যমে। সেক্ষেত্রে এত বেশি ঔষধপত্র কাজ করতেছে না, এটা কিন্তু ভালো একটা চিকিৎসা পদ্ধতি। কারণ ঔষধ খেলে আমরা আবার ওইটা সাইড এফেক্ট দেখতে পাই, ঔষধের থেকে এরকম করে যদি আমরা ভালো করতে পারি এটা কিন্তু মানে অনেক বেশি সুন্দর হয় ব্যাপারটা। তাহলে নিয়মিত ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা চালু রাখতে হবে। তারপরে পক্ষাঘাত
গ্রস্ত অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করতে পারে। মানে এই চিকিৎসাগুলো নিলে সেক্ষেত্রে যেই অঙ্গটা মানে হ্যাম্পার ঘটছে ওই অঙ্গটা স্বাভাবিকভাবে আবার কাজ শুরু করতে পারে। তাহলে আর কি করতে হবে দেখো, ধূমপান পরিহার করতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে, নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে। ধূমপান বাদ দিতে হবে, এটা কিন্তু আমাদের সব রোগের ক্ষেত্রে। এই যে রক্তনালীর ক্ষেত্রে ধূমপানের নিকোটিনটা কিন্তু রক্তের মাধ্যমে মিশে যায়, রক্ত আমাদের পুরো দেহে ফ্লো করে, ওই নিকোটিনটা বা ক্ষতিকর যে বিষাক্ত পদার্থটা আমাদের পুরো দেহের অর্গানগুলোকে নষ্ট করে দেয়। তাহলে আমাদেরকে অবশ্যই ধূমপান থেকে বিরত থাকতে হবে এবং মাদকদ্রব্য গ্রহণ থেকেও বিরত থাকতে হবে এবং সুষম খাদ্য গ্রহণ করতে হবে, যেই খাদ্যের সবগুলা পুষ্টি উপাদান থাকতেছে, মানে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, রাফেজ সব কিছু তোমার খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে। এরকম না যে একটা খাবারে তুমি সব কিছু পাবা, তোমাকে খাদ্য তালিকায় আর কি সব কিছু রাখা লাগবে, ভাতের সাথে মাছও রাখা লাগবে, আমিষ, তারপরে তোমার স্নেহ, সবগুলো উপাদান নিয়েই খাদ্য তালিকাটা তৈরি করতে হবে। তাহলে এরকমভাবে জীবনযাপন করলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্ট্রোক থেকে মানে কিছুটা সুস্থ হওয়ার জন্য আমরা এই কাজগুলো করতে পারতেছি। তাহলে উদ্দীপকের যে ব্যক্তি উনি এগুলো করলে কিছুটা সুস্থতা লাভ করতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।